নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা। আমি প্রণাম জানাচ্ছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজজির রাতুল চরণে। আমি পড়ছি স্বামী বিবেকানন্দের কথা। আজকে যেখানে পড়ছি, অনন্তর ফেব্রুয়ারি মাসের মধ্যভাগে 1893 তিনি হায়দ্রাবাদে উপস্থিত হইলেন। 13 তারিখে সেকেন্দ্রাবাদে মহবুব কলেজে আমার পাশ্চাত্য গমনের উদ্দেশ্য বিষয়ে সহস্রাধিক শ্রোতার সম্মুখে তিনি এক বক্তৃতা প্রদানপূর্বক স্বীয় বিদ্যাবত্তা, ভারতের অমূল্য সংস্কৃতি ও পাশ্চাত্যের নিকট ভারতের প্রাপ্য সাহায্যাদি সম্বন্ধে সকলকে সচেতন ও সমুৎসুক করিয়া তুলিলেন। ইহার এবং ব্যক্তিগত আলাপ আলোচনাদির ফলে বহু ব্যক্তি তাহার বিদেশ যাত্রার ব্যয়ভার বহনের প্রতিশ্রুতি দিলেন। হায়দ্রাবাদ হইতে প্রত্যাগত স্বামীজিকে মাদ্রাজবাসীরা বিপুল সম্বর্ধনা জানাইলেন এবং দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া পুনর্বার পাশ্চাত্য গমনের উপযুক্ত অর্থ সংগ্রহে তৎপর হইলেন। এবারে স্বামীজি তাহাদিগকে বাধা দিলেন না, পরন্তু জগজ্জননীর অভিপ্রায় জানার প্রত্যাশায় মনে মনে প্রার্থনা দিতে নিরত রহিলেন। ইতোমধ্যে এক রাত্রিতে স্বপ্নে দেখিলেন শ্রীরামকৃষ্ণদেব সমুদ্র তীর হইতে বরাবর জলের উপর দিয়া অপর কূলের দিকে অগ্রসর হইতেছেন এবং তাহাকেও পশ্চাদনুসরণের জন্য ইঙ্গিত করিতেছেন। পরক্ষণেই নিদ্রাভঙ্গ হইলে মনোমধ্যে এক পরম শান্তি বিরাজ করিতে লাগিল, আর দৈববাণী শোনা গেল, যাও। তথাপি উহাতেই সন্তুষ্ট না হইয়া কলিকাতায় শ্রী শ্রী মাকে পত্র লিখিয়া সমস্ত জানাইলেন এবং তাহার আশীর্বাদ চাহিলেন। মাতা ঠাকুরানী বহু দিবস পরে স্নেহাস্পদের পত্র পাইয়া একদিকে যেমন আনন্দিত হইলেন, অপরদিকে তেমনি বিদেশে সন্তানের অনিষ্ট আশঙ্কায় অতিমাত্রায় ব্যাকুল হইলেন। এই দ্বিধাসংকুল চিত্তে শয়ন করিয়া এক রাত্রিতে তিনি স্বামীজির অনুরূপ এক স্বপ্ন দেখিলেন ও নরেন্দ্রকে পত্রে প্রাণ খুলিয়া আশীর্বাদ করিলেন। অধুকন্তু গমনেরও অনুমতি দিলেন। পত্র পাইয়া স্বামীজির বদন উৎসাহে সমুজ্জ্বল হইল এবং সে আগ্রহ শিষ্যদের মধ্যে সংক্রামিত হওয়ায় 2-1 দিনের মধ্যেই সমুদ্র যাত্রার সমস্ত বন্দোবস্ত হইয়া গেল। এদিকে স্বামীজির সহিত সাক্ষাতের 2 বৎসর পরে পুত্রমুখ সন্দর্শনে অতিমাত্র আহ্লাদিত ক্ষেত্রীরাজ তাহার দ্বারা পুত্রকে আশীর্বাদ করাইবার মানসে স্বীয় প্রাইভেট সেক্রেটারি জগমোহনজিকে মাদ্রাজে পাঠাইলেন। স্বামীজি যদিও জানাইলেন যে 31শে মে তাহার যাত্রার দিন অবধারিত হইয়াছে, সুতরাং তৎপূর্বে ক্ষেত্রী যাওয়া অসম্ভব। জগমোহন তথাপি ধরিয়া বসিলেন যে বন্দোবস্ত প্রভৃতির দায়িত্ব ক্ষেত্রীরাজের উপর ছাড়িয়া দিয়া অন্তত 1 দিনের জন্য তাহাকে তথায় যাইতেই হইবে। এই নির্বন্ধাতিশয়ে যাইতেই হইল। ক্ষেত্রী হইতে ফিরিবার পথে রাজার অভিপ্রায়ানুসারে জগমোহন মুম্বাই পর্যন্ত সঙ্গে যাইয়া স্বামীজিকে জাহাজে তুলিয়া দিলেন এবং রাজপ্রদত্ত কিঞ্চিত বস্ত্রাদিও সঙ্গে দিলেন। 31 মে 1893 স্বামীজি বিশাল সমুদ্র লঙ্ঘনের জন্য জাহাজে আরোহণ করিলেন। অনন্তর স্বামীজির জীবনের এক অভিনব অধ্যায়, ভারতের জীবনেও তাহাই। এক আত্মবিস্মৃত জাতিকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দানপূর্বক স্বশক্তিতে অবিশ্বাস দূর করা, পরপদাবনত ভারতকে উন্নত মস্তকে বিশ্ব সমাজে আপন স্থান অধিকারের জন্য আহ্বান করা, মদদর্পিত পাশ্চাত্য জগতে
এক অজ্ঞাতপূর্ব সত্যের অনুসন্ধিৎসা জাগাইয়া সেই সত্যের আকরের প্রতি তাহাদের শ্রদ্ধা আকর্ষণ করা এবং পররাজ্য শোষক বিদেশী দিগকে স্বার্থত্যাগপূর্বক বিজিতের সেবায় নিয়োজিত করা বড় সহজসাধ্য কর্ম নহে। অথচ ইহাই বিবেকানন্দ জীবনের ধনুর্ভঙ্গপণ। কে তখন জানিত যে এই অজ্ঞাতনাবা নগণ্য সন্ন্যাসী ভারতে তথা সমগ্র বিশ্বে এক নবভাবধারার প্রবর্তন করিবেন? কে ভাবিয়াছিল যে সামান্য ধর্ম মহাসভাকে অবলম্বন করিয়া বিশ্বের ইতিহাসে এক চিরস্মরণীয় সমুজ্জ্বল অধ্যায়ের বিরচিত হইবে? অথচ অবিশ্বাস্য হইলেও উহা সত্য। বোম্বাই হইতে সিংহল, সিঙ্গাপুর, হংকং ও জাপান হইয়া স্বামীজী প্রশান্ত মহাসাগরের নীলাম্বুরাশি অতিক্রম পূর্বক জুলাই মাসের শেষে সম্ভবত 25/7/93 কানাডা রাজ্যের ভ্যাঙ্কুভার বন্দরে অবতরণ করিলেন এবং তথা হইতে ট্রেনে আমেরিকার অন্যতম বিশাল মহানগরী চিকাগোতে উপনীত হইলেন। তখন বিশ্বমেলা চলিতেছে। দেশ বিদেশাগত নরনারীতে তখন চারিদিক কোলাহল মুখর। অজ্ঞাত কুলশীল নিঃসম্বল সন্ন্যাসীর স্থান এখানে কোথায়? অপরিচিত বন্ধুহীন বিদেশে বিবেকানন্দের বজ্রদৃঢ় চিত্ত অকস্মাৎ কাঁপিয়া উঠিল। এই ব্যয়বহুল শহরে স্বল্প অর্থ লইয়া কিরূপে দীর্ঘকাল কাটাইবেন? সংবাদ লইয়া জানিলেন যে ধর্ম মহাসভা হইবে সেপ্টেম্বরে। ততদিন হোটেলে বাস করিলে তিনি নিঃসম্বল হইবেন। তাই অনিশ্চত নিষ্ঠুর ভবিষ্যতের দিকে নিরাশ দৃষ্টিতে তাকাইয়া কম্পিত হস্তে স্বদেশে লিখিয়া পাঠাইলেন যে তাহাকে হয়তো ব্যর্থ মনোরথ হইয়া ফিরিতে হইবে, সুতরাং অর্থ চাই। ইতোমধ্যে সংবাদ লইয়া জানিলেন যে বস্টনে এতদপেক্ষা ব্যয় কম এবং সেখানে শিক্ষিত লোকের সংখ্যাও অধিক। কাজেই আপাতত সেখানে যাওয়াই সমীচীন মনে করিলেন। বস্টনের পথে রেলে সৌভাগ্যক্রমে ব্রিজি মেডোস নামক গ্রাম নিবাসিনী এক বৃদ্ধার সহিত আলাপ হওয়ায় স্বামীজি যেন অকুলে কুল পাইলেন। স্বামীজির গুণে আকৃষ্টা বৃদ্ধা তাহাকে স্বগৃহে লইয়া গেলেন। ব্রিজি মেডোসের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষার অধ্যাপক শ্রীযুক্ত রাইট মহোদয়ের সহিত আলাপ হওয়ায় তিনি স্বামীজির ধর্ম মহাসভায় যোগদানের সর্বপ্রকার বন্দোবস্তের দায়িত্ব নিজ স্কন্ধে লইলেন এবং স্বামীজিকে হিন্দু ধর্মের প্রতিনিধি রূপে গ্রহণের জন্য মহাসভার কর্তৃপক্ষের নামে চিঠি দিয়া তাহাকে পুনর্বার চিকাগোয় যাইতে বলিলেন। তদনুসারে চিকাগোয় উপস্থিত হইয়া বৈষয়িক ব্যাপারে অনভ্যস্ত স্বামীজি দেখিলেন রাইট সাহেব মহাসভার যে ঠিকানা লিখিয়া দিয়াছিলেন তাহা হারাইয়া গিয়াছে। লোকের নিকট সন্ধান করিলেন, কিন্তু সুবিশাল মহানগরে কে তা কাহার সংবাদ রাখে? ক্রমে সন্ধ্যা সমাগত দেখিয়া নিরুপায় স্বামীজি মালগাড়ি রাখিবার প্রাঙ্গণে একটি প্রকাণ্ড খালি বাক্সের মধ্যে শুইয়া ভগবৎ চিন্তায় প্রচণ্ড শীতে রাত্রি কাটাইলেন। রাত্রি প্রভাতে হ্রদের ধারে ক্রোড়পতিদের বাটির সম্মুখে অন্ন ও বাসস্থানের অন্বেষণে ফিরিতে লাগিলেন। কিন্তু ইহা তো ভারতবর্ষ নহে যে কেহ ভিক্ষুকের প্রতি দয়াপরবশ হইবে। অবশেষে ক্লান্ত দেহে নিরাশ মনে মথের ধারে বসিয়া পড়িলেন। এমন সময়ে সম্মুখবর্তী হারমোর দ্বার উদ্ঘাটিত হইল। একজন মহিলা আসিয়া জিজ্ঞাসা করিলেন তিনি ধর্ম মহাসভার প্রতিনিধি কিনা। স্বামীজি কহিলেন, হাঁ, ইহাই যথেষ্ট। স্বামীজি অচিরে শ্রীযুক্ত জর্জ ডব্লিউ হেল মহোদয়ের গৃহে আত্মীয় স্বরূপে সাদরে গৃহীত হইলেন। বিধাতা চোখ ফিরাইয়া চাহিলেন। 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর যথাকালে সাড়ম্বরে মহাসভার উদ্বোধন হইলে সমাগত প্রতিনিধিগণ পর্যায়ক্রমে সভাপতি কর্তৃক আহুত হইয়া আপন আপন বক্তব্য বলিতে লাগিলেন। সকলেই প্রস্তুত হইয়া আসিয়াছিলেন,
কিন্তু কেতাদুরস্ত বক্তৃতায় অনভ্যস্ত স্বামীজি বিদেশে ৬-৭ সহস্র সুশিক্ষিত নরনারীর সম্মুখে এইভাবে আপন হৃদয়ের কথা জানাইবার জন্য প্রস্তুত ছিলেন না। অতএব সভাপতি কর্তৃক আমন্ত্রিত হইয়াও বারংবার এখন নহে বলিয়া বিলম্ব করিতে লাগিলেন। অবশেষে সভাপতি আর তাহার মতামতের অপেক্ষা না করিয়াই ঘোষণা করিলেন পরবর্তী বক্তা স্বামী বিবেকানন্দ। অমনি নিরুপায় স্বামীজি শ্রীরামকৃষ্ণচরণ স্মরণপূর্বক যন্ত্রচালিতবৎ দণ্ডায়মান হইয়া সভাকে সম্বোধন করিয়া বলিলেন, আমেরিকাবাসী ভগিনী ও ভাতৃগণ। সে আহ্বানে মন্ত্রের ন্যায় কার্য হইল। সাধারণ নিয়মানুসারে ভব্যতার পরিবর্তে স্বামীজি সামান্য কয়টি শব্দে সমস্ত মহাসভায় যে অন্তরের বাণী প্রকটিত করিলেন, তৎশ্রবণে আমেরিকাবাসী উৎফুল্ল হইল। চতুর্দিকে মহাশব্দে করতালি নিনাদ উত্থিত হইল। স্বামীজি কিন্তু প্রথমে বুঝিতে পারেন নাই যে গতানুগতিক ধারা পরিত্যাগ পূর্বক তিনি যে মর্মস্পর্শী ভাষা প্রয়োগ করিয়াছেন, উহাতেই সমবেত নরনারীর রুদ্ধ প্রেমের উৎসমুখ অকস্মাৎ উন্মোচিত হইয়া সকলকে ভাববন্যায় ভাসাইতেছে। অতএব কিংকর্তব্য বিমূঢ় স্বামীজি মত্ত জনতার সম্মুখে কিঞ্চিৎকাল মৌন বিস্ময়ে দণ্ডায়মান রহিলেন। অবশেষে প্রায় ৫ মিনিট পরে সভা নিস্তব্ধ হইলে গেরুগা গাত্রবরণ ও উষ্ণীষ পরিহিত ভারতের সন্ন্যাসী বীর দর্পে বক্ষে হস্তদ্বয় নিবদ্ধ করিয়া এবং পদ্মপলাশ লোচনদ্বয়ে জ্যোতি বিচ্ছুরিত করিয়া পুনর্বার গম্ভীর স্বরে আবেগ ভরে ভারতের শাশ্বত প্রেমের বাণী শুনাইয়া আসন গ্রহণ করিলেন। সেই দিন হইতে সকলে জানিল স্বামীজি মহাসভার বিশ্ববিজয়ী বীর, আর তাহার নামে অপূর্ব জাদু। ইহার পর কোনদিন সভায় শ্রোতৃবৃন্দকে ধরিয়া রাখিতে হইলে সভাপতিকে ঘোষণা করিতে হইত, ওই দিন সভায় সর্বশেষ বক্তা স্বামী বিবেকানন্দ। সেই দিন হইতে চিকাগো মহানগর স্বামীজির পদতলে লুটাইয়া পড়িল। আমেরিকার সমস্ত শহর সেই দিন হইতে হিন্দু সন্ন্যাসীর প্রশংসায় শতমুখ হইয়া উঠিল এবং চিকাগোর সর্বত্র বীর সন্ন্যাসীর ত্রিবর্ণ প্রতিচ্ছবি দর্শকের বিস্ময় আকর্ষণ করিতে লাগিল। চিকাগো ধর্মমহাসভার বিভিন্ন অধিবেশনে বিবিধ বিষয়ে স্বকীয় ভাষণ শেষ হইয়া গেলে স্বামীজির বিশ্বাস জন্মিল যে তখনই দেশে প্রত্যাবর্তন না করিয়া আরও কিছুকাল আমেরিকায় প্রচার কার্যে রত থাকিলে সুফল ফলিবে। আমেরিকার নরনারীরাও এই বিষয়ে প্রচুর উৎসাহ দেখাইলেন। সুতরাং সর্বত্র বক্তৃতাদি চলিতে লাগিল। কিন্তু সুনাম হইলেই শত্রুবৃত্তি হয়। তবে আমেরিকার ধর্মান্ধ ব্যক্তিরা তাহার বিরুদ্ধে দণ্ডায়মান হইবে, ইহা তত আশ্চর্যের বিষয় নহে। স্বামীজি তজ্জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু মর্মান্তিক বিষয় এই যে সকল স্বদেশবাসী তখন আমেরিকায় ছিলেন, তাহাদের অনেকেও ঈর্ষাপরায়ণ হইয়া বিবিধ রূপে তাহাকে জনসমাজে হেয় করিতে লাগিলেন। প্রত্যুত বিধি যাহার সহায়, তা মানুষ তাহার কি করিবে? ফলত শত্রুজয় সন্ন্যাসী এই সকল ভ্রুক্ষেপ না করিয়া বীরদর্পে মহাদেশের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত হিন্দু ধর্মের দুন্ধুবি নিনাদিত করিয়া বিজয় মাল্যে ভূষিত হইতে লাগিলেন। এই বিজয়ের ও এই শত্রুতার ঢেউ অচিরে স্বদেশের কূলেও আসিয়া আঘাত করিল। শ্রীরামকৃষ্ণ একদিন বলিয়াছিলেন, নরেন জগৎ মাতাইবে। মঠের ভাইরা দেখিলেন আজ ইয়া সত্যে পরিণত। আর ভারতের দিকে দিকে লক্ষ্যমুখে উচ্চারিত হইল, জয় বিবেকানন্দের জয়। কিন্তু একদিকে স্বধর্মপরায়ণ হিন্দু ভারত যেমন স্বামীজির নামে মাতিয়া উঠিল, অপরদিকে তেমনি আবার বিদেশি ধর্মপ্রচারক ও স্বদেশী স্বার্থান্বেষী একদেশদর্শীয় দল
তাহার বিরুদ্ধে দণ্ডায়মান হইলেন। পরন্তু বিদেশের ন্যায় স্বদেশেও সেই ক্ষণিক বিদ্বেষ কিয়ৎকাল গরল উদ্গীরণ পূর্বক আপনারই অবমাননা করিয়া অচিরে ক্ষীণপ্রভ হইল। ভারত গগনে স্বামীজীর অমল ধবল যশরাশি একমাত্র জ্যোতিষ্ক রূপে বিদ্যমান থাকিয়া অধিকতর ভাস্বর দেখাইতে লাগিল। অর্থের দিক হইতে স্বামীজী তখনও নিজের পায়ে দাঁড়াইতে পারেন নাই। অতএব প্রয়োজনের তাড়নায় ও অভিজ্ঞতার অভাবে প্রথমত একটি বক্তৃতা কোম্পানির আনুকূল্যে তাহাদেরই পরিকল্পনা অনুযায়ী আমেরিকার এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত সর্বত্র বক্তৃতা দিয়া বেড়াইতে লাগিলেন। কিন্তু তাহার বুঝিতে বিলম্ব হইল না যে যদিও দেশ বিদেশের মানবের কল্যাণার্থ তিনি সন্ন্যাসের রীতি বিরুদ্ধ অর্থোপার্জনে পর্যন্ত তৎপর হইয়া প্রয়োজনাতিরিক্ত পরিশ্রম করিতেছেন, তথাপি লব্ধ আয়ের ন্যায্য অংশ তাহাকে না দিয়া কোম্পানি অধিকাংশ অর্থ আত্মসাৎ করিতেছে। কাজেই তাহাদিগকে ছাড়িয়া তিনি স্বাবলম্বী হইলেন। ইহাতে তাহার প্রথমত আর্থিক ক্ষতি হইবে যথেষ্ট, ইহা জানিয়াও তিনি সানন্দে এই স্বাধীন পন্থা পরণপূর্বক এক পত্রে ভারতীয় ভক্তদিগকে কার্যধারা পরিবর্তনের কারণ জানাইলেন। এইরূপে যথেষ্ট অর্থ সমাগম হইতে লাগিল বটে, কিন্তু পরে হঠাৎ মনে উদিত হইল, এ কি করিতেছি? আমি না সম্পূর্ণ কাম কাঞ্চন ত্যাগী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য। আমার আধ্যাত্মিক শক্তি যে দিন দিন হ্রাসপ্রাপ্ত হইতেছে। তৎক্ষণাৎ ঐরূপ টাকা লইয়া বক্তৃতা করা ছাড়িয়া দিলাম। ইত্যবকাশে তিনি আমেরিকা ও আমেরিকার সমাজ সম্বন্ধে প্রচুর অভিজ্ঞতা অর্জন করিয়াছিলেন। বক্তৃতার অবসরে তিনি আমেরিকানদের সহিত ব্যক্তিগতভাবে মিশিতেন এবং পুস্তকাগার, মিউজিয়াম, সভা সমিতিতে যোগদানপূর্বক একদিকে যেমন স্বীয় জ্ঞান ভাণ্ডার বর্ধিত করিতেন, অপরদিকে তেমনি প্রচারের নব নব ক্ষেত্র রচনা করিতেন। অথচ ভাবিয়া অবাক হইতে হয় যে এইরূপে সর্বদা কর্ম ব্যাপৃত থাকিলেও তার মন অনুক্ষণ চিরধ্যানমগ্ন হিমালয়েরই মতো আপনাতে ডুবিয়া থাকিত। অনেক সময় ট্রামে চলিতে চলিতে বাহ্যজ্ঞান হারাইয়া তিনি গন্তব্যস্থল অতিক্রম করিয়া যাইতেন। পরে কন্ডাক্টর আসিয়া ভাড়ার জন্য তাগাদা করিলে সলজ্জভাবে উহা দিয়া নামিয়া পড়িতেন। আর তিনি সর্বদা বোধ করিতেন কি এক অদৃশ্য দৈব শক্তিই যেন তাহাকে হাত ধরিয়া সর্বত্র পরিচালিত করিতেছে। ফলত প্রাচ্যভাবে লালিত পালিত বিবেকানন্দের এই আমেরিকার কার্যকে তপস্যার নামান্তর বলিলেই চলে। স্বদেশ, স্বজাতি, স্বধর্মের অভ্যুত্থান ও শ্রীরামকৃষ্ণের উদার বাণীর প্রচার কল্পে তিনি এই সমস্ত অভাব অনটন, ত্রুটি বিচ্যুতি, লোকলজ্জা প্রভৃতিকে অঙ্গের ভূষণরূপে সহজ সরলভাবেই গ্রহণ করিয়াছিলেন, যদিও তজ্জন্য প্রতি মুহূর্তে তাহাকে অশেষ কষ্ট স্বীকার করিতে হইত। স্বামীজিকে বিদেশে বিভিন্ন সময়ে কিরূপ বিচিত্র হাবভাব ও পরিবেশের মধ্যে এবং বিরুদ্ধভাবাপন্ন লোক সঙ্গে মিত্রতা স্থাপন পূর্বক সকার্য পরিচালনা করিতে হইত, তাহার দুই একটি দৃষ্টান্ত দিলে মন্দ হইবে না। আমেরিকায় ভ্রমণকালে প্রসিদ্ধ বক্তা ও নাস্তিক ইঙ্গারসোলের সহিত তাহার আলাপ হয়। ইঙ্গারসোল বলিয়াছিলেন যে জগৎটা একটা ভোগ্য বস্তু, কাজেই জগৎরূপ নেবুটাকে নিংড়াইয়া যতটা সম্ভব রস বাহির করিয়া লইতে হইবে। স্বামীজি তদুত্তরে জানাইয়াছিলেন যে নিংড়াইতেই যদি হয় তবে ভগবানের বিধানে বিশ্বাস রাখিয়া ধীরে সুস্থে নিংড়ানোই উচিত। অত তাড়াহুড়ার প্রয়োজন কি? ধীরে সুস্থে নিংড়াইলে বহুগুণ অধিক রস পাওয়া যায়। একবার পশ্চিমের এক নগরে বক্তৃতাকালে কয়েকটি যুবক তাহার মুখে বেদান্তবাণী শ্রবণ করিয়া বক্তৃতা ও জীবনের মধ্যে সামঞ্জস্য আছে কিনা পরীক্ষা করিবার জন্য তাহাকে স্বগ্রামে লইয়া যায়। সেখানে এক উল্টানো পিপার উপর দণ্ডায়মান স্বামীজি বক্তৃতায় মগ্ন আছেন।
এমন সময় কানের পাশ দিয়া শোঁ শোঁ শব্দে বন্দুকের গুলি ছুটিতে লাগিল। স্বামীজি তথাপি অবিকম্পিত বক্তৃতা চলিতেই লাগিল। যুবকেরা তাহাকে পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়া সহর্ষে চিৎকার করিয়া উঠিল, বহুত আচ্ছা আদমি। একবার এক স্থানে ট্রেন হইতে অবতীর্ণ তাহাকে গণ্যমান্য ব্যক্তিগণ অভ্যর্থনা করিতেছেন দেখিয়া জনৈক কৃষ্ণকায় নিগ্র অগ্রসর হইয়া বলিলেন, আমি শুনিয়াছি আপনি আমাদের জাতির মধ্যে একজন মস্ত বড় লোক হইয়াছেন, তাই আমি আপনার সহিত করমর্দনের সৌভাগ্য লাভ করিতে আসিয়াছি। স্বামীজি বুঝিলেন তাহাকে অশ্বেতকায় দেখিয়া ওই নিগ্র ভাবিয়াছেন যে তিনিও নিগ্র, পরন্তু তিনি কিন্তু ক্ষুব্ধ না হইয়া বা দাম্ভিক শ্বেতাঙ্গদের ন্যায় নিগ্রকে অপমানিত না করিয়া স্বীয় মৌন দ্বারা নিগ্রর সাজাত্য স্বীকারপূর্বক সাদরে হস্ত প্রসারণ করিলেন ও তাহার করমর্দনান্তে ধন্যবাদ জানাইলেন। এতদ্ব্যতীত অনেক নগরে তাহাকে নিগ্র ভাবিয়া কোনো কোনো শ্বেতাঙ্গ অপমান করিলেও তিনি আত্মপরিচয় প্রদানপূর্বক সে অপমান হইতে রক্ষা পাইতে চাহিতেন না। পরবর্তীকালে কেহ এই ঔদাসীন্যের কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন, কি অপরকে ছোট করে বড় হব? ওজন্য তো আমি জগতে আসিনি। এই সময় তাহাকে বিদ্যুৎ বেগে নগর হইতে নগরান্তরে গমনাগমন করিতে হইত। অনেক ক্ষেত্রে এক সপ্তাহে দ্বাদশ, ত্রয়োদশ বা ততোধিক বক্তৃতাও দিতে হইত। বক্তৃতা প্রস্তুত করার অবকাশ তো ছিলই না, ভাবিবারও সময় ছিল না, পরন্তু অন্তরের গভীরতম স্তরে এক অপূর্ব অনুভূতি সদা জাগ্রত থাকিয়া তাহার চিন্তার ধারা নিয়মিত করিত। গভীর রাত্রে মনে হইত যেন দুরাগত কোনো অশরীরী বাণী তাহার বক্তৃতার বিষয় নির্দেশ করিয়া দিতেছে, কিংবা আলোচনায় রত দুইটি বিদেহ আত্মা বিষয়বস্তুর উপর অভিনব আলোকপাত করিতেছে। এইসব শব্দ অপরেরও শ্রুতিগোচর হইত এবং তাহারা অবাক হইয়া ভাবিতেন, স্বামীজি এই গভীর রাত্রে কাহার সহিত আলোচনায় নিরত? ইহা ছাড়া অন্যান্য যোগজ শক্তিও এই কালে তাহার দেহ মনে প্রকটিত হইয়াছিল। তিনি ইচ্ছামতো অপরের মনোভাব বা অতীত জীবনের ইতিহাস জ্ঞাত হইয়া প্রকাশ্যে ব্যক্ত করিতে পারিতেন, কিন্তু স্বামীজি স্বয়ং এইসব শক্তির কবলে পড়িতেন না। তিনি জানিতেন ইহা শুধু নিম্নস্তরের লোকেরই নিকট কাম্য। যাহা হোক, বক্তৃতা কোম্পানির সম্পর্ক ত্যাগান্তে তিনি আমেরিকার আধ্যাত্মিক জীবনের প্রকৃত গঠন কার্যে অগ্রসর হইলেন এবং এই জন্য তাহার নবীন কার্যধারার মধ্যে ব্যক্তিগত আলোচনা ও ধর্মগ্রন্থাদির ব্যাখ্যা একটি উচ্চ স্থান অধিকার করিল। এইরূপে ডেট্রয়েট, গ্রিন একার প্রভৃতি স্থানে আলোচনাদির সহায়ে তিনি বহু বন্ধু লাভে সমর্থ হইলেন। এতদ্ব্যতীত 1895 অব্দের ফেব্রুয়ারি মাস হইতে নিউ ইয়র্কে ধারাবাহিক বক্তৃতার সূত্রপাত হইল। অর্থের জন্য কাহারও মুখাপেক্ষী না হইয়া সঞ্চিত অর্থই তিনি ব্যয় করিতে লাগিলেন এবং আরব্ধ কার্যে পূর্বাপেক্ষা অধিক যত্নপরায়ণ হইলেন। অবশ্য বাধাও আসিতে লাগিল প্রচুর, এমনকি খ্রিস্টান ধর্মযাজকগণ এক সময়ে মিথ্যা প্রচারের দ্বারা তাহার নিষ্কলঙ্ক চরিত্রে কালিমা লেপনেও অগ্রসর হইয়াছিলেন। কিন্তু বেদান্ত কেশরী ইহাতে পশ্চাৎপদ না হইয়া সকল বাধা বিপত্তিকে উপেক্ষা প্রদর্শন পূর্বক আরও উদাত্ত কণ্ঠে ভারতের শাশ্বত বাণী বিঘোষিত করিতে লাগিলেন এবং শেষ পর্যন্ত জয় হইল তাহারই। আমেরিকার শিক্ষিত সমাজ বিবেকানন্দকে লইয়া মাতিয়া উঠিলেন। নিউ ইয়র্কে জ্ঞানযোগ ও রাজযোগ অবলম্বনে শিক্ষা প্রদানকালে তিনি যে সকল বক্তৃতাদি করিতেন তাহা পরে পুস্তকাকারে প্রকাশিত হয়। এইরূপ মৌখিক শিক্ষা ভিন্ন তিনি ধ্যানাদি অভ্যাসও করাইতেন। বস্তুত তাহার আবাসস্থলটি ক্রমে একটি আশ্রমে পরিণত হইয়াছিল বলিলেই চলে। কর্মকোলাহলপূর্ণ ও বিজাতীয় ভাবধারায় আপ্লুত মার্কিন দেশে এইরূপ ভারতীয় আবহাওয়ার সৃষ্টি একমাত্র বিবেকানন্দের পক্ষেই সম্ভবপর ছিল।
নিউ ইয়র্কে কার্য পরিচালনার সঙ্গে সঙ্গে তিনি বেদান্ত প্রচারোপদেশে উদ্দেশ্যে অন্যত্রও যাইতেন। এদাদৃশ প্রাণপণ পরিশ্রমের ফলে তিনি স্বভাবতই বিশেষ ক্লান্তিবোধ করিলেন। সুতরাং স্থির হইল যে গ্রীষ্মকালে যখন পাঠাদি বন্ধ থাকিবে তখন স্বামীজী জন কয়েক অনুরাগী ভক্তের সহিত সেন্ট লরেন্স নদীর মধ্যস্থিত সহস্র দ্বীপোদ্যানে 1000 আইল্যান্ড পার্কে একটি রমণীয় ভবনে বাস করিবেন এবং ওই সময়ে মাত্র কয়েকজন আগ্রহশীল ভক্তের জীবন নিবিড়ভাবে গঠনে নিযুক্ত থাকিবেন। তথায় তাহারা প্রায় 1.5 মাস ছিলেন। প্রথমে শিষ্য সংখ্যা ছিল 10 জন, পরে উহা 12 জনে পরিণত হয়। এই দ্বীপোদ্যানে প্রত্যহ সকাল ও সন্ধ্যায় স্বামীজী ভাবমগ্ন হইয়া বিভিন্ন ধর্মপুস্তক অবলম্বনে যে সকল উচ্চ ভাবগম্ভীর উপদেশ দিতেন তাহাই মিস ওয়ার্ল্ডো কর্তৃক লিপিবদ্ধ হইয়া পরে ইন্সপায়ার্ড টকস দেববাণী নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। স্বামীজী ওই সময়ে কিরূপ উচ্চ আধ্যাত্মিক ভূমিতে অবস্থিত ছিলেন তাহার জাজ্বল্যমান প্রমাণ এই গ্রন্থের প্রতি পংক্তিতে বিদ্যমান। সহস্রদ্বীপোদ্যানে কার্যাবসানে তিনি শ্রীযুক্তা মুলার ও শ্রীযুক্ত E.T. স্টার্ডির আমন্ত্রণে প্যারিস শহর হইয়া লন্ডন যাত্রা করিলেন এবং 10ই সেপ্টেম্বর সেখানে পৌঁছিলেন। লন্ডনে স্টার্ডি সাহেবের আতিথ্য গ্রহণপূর্বক কার্য আরম্ভ করিলে অচিরেই তাহার নাম ও যশ সর্বত্র বিস্তৃত হইল। কিন্তু ইংল্যান্ডে দীর্ঘকাল বাস অসম্ভব। তথায় থাকিলে আমেরিকায় বহু কষ্টে আরব্ধ এবং সাফল্যমণ্ডিত কার্যটি বিনষ্ট হইবে। কাজেই অপর কোন সন্ন্যাসীকে ইংল্যান্ডে রাখিয়া স্বয়ং আমেরিকায় যাইবেন এইরূপ সিদ্ধান্ত গ্রহণপূর্বক তিনি ভারতে নবীন সন্ন্যাসীর জন্য পত্র লিখিয়া ইংল্যান্ডে 3 মাস যাপনের পর 6 ডিসেম্বর আমেরিকায় উপস্থিত হইলেন। এইবারে আমেরিকায় আসিয়া স্বামীজী কর্মযোগ সম্বন্ধে বক্তৃতা দিতে লাগিলেন। উহাও যথাসময়ে পুস্তকাকারে প্রকাশিত হইল। স্বামীজী লিখিয়া বক্তৃতা দিতেন না, বক্তৃতা মঞ্চে উঠিয়া যেরূপ অনুপ্রেরণা পাইতেন তদনুযায়ী অনর্গল বলিয়া যাইতেন। ইহাতে তাহার মূল্যবান উপদেশ বিনষ্ট হইতেছে দেখিয়া 1895 শেষে একজন সাংকেতিক লিখনবিদ নিযুক্ত হইলেন। কিন্তু স্বামীজির দ্রুত বাগ্মিতার অনুসরণ করা তাহার সাধ্যাতীত দেখিয়া অতঃপর মিস্টার গুডউইন নামক একজন ইংরেজের উপর কার্যভার ন্যস্ত হইল। নবনিযুক্ত লেখক অচিরেই স্বামীজির গুণে আকৃষ্ট হইয়া অর্থোপার্জনের প্রচেষ্টা ত্যাগপূর্বক শিষ্যত্ব গ্রহণ করিলেন। স্বামীজিও গুডউইনের গুণে মুগ্ধ হইয়াছিলেন। তাই অল্পকাল পরেই ভারতে যখন শিষ্যের দেহত্যাগ হয় তখন বলিয়াছিলেন, আমার দক্ষিণ হস্ত স্কন্ধচ্যুত হইল। যাহা হোক, নূতন ব্যবস্থা সাহায্যে নিউ ইয়র্ক নগরে সপ্তাহে 17টি পর্যন্ত ক্লাস চালাইয়াও স্বামীজির আধ্যাত্মিক ভাবধারা প্রবাহিত করার আকাঙ্ক্ষা যেন তৃপ্ত হইতেছিল না। তাই তিনি সুযোগ পাইলেই বস্টন, ব্রুকলিন প্রভৃতি নগরেও বক্তৃতার জন্য যাইতেন। ফলত কর্মচঞ্চল আমেরিকাও এই প্রভঞ্জন সদৃশ হিন্দু, সাইক্লোনিক হিন্দু ও বিদ্যুৎ সদৃশ বাগ্মীকে, লাইটনিং ওরেটর, দর্শন করিয়া চমকিত হইল। 1896 অব্দের ফেব্রুয়ারি মাসে তাহার বক্তৃতার দ্বিতীয় পর্যায় আরম্ভ হইলে ওই সকল বক্তৃতাবলম্বনে ভক্তিযোগ রচিত হইয়া গেল। মদীয় আচার্যদেব বক্তৃতাটিও ওইকালেই প্রদত্ত হয়। পূর্বপারে আমেরিকায় অবস্থানকালে কেহ কেহ তাহার নিকট সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন। এইবারেও একজন সন্ন্যাস লইলেন। এইরূপে স্বামী কৃপানন্দ, হার লিও ল্যান্ডসবার্গ, স্বামী অভয়ানন্দ, ম্যাডাম মেরি লুইস ও স্বামী যোগানন্দ, ডাক্তার স্ট্রিট তাহার পাশ্চাত্য সন্ন্যাসী শিষ্য হইলেন। অধিকন্তু শ্রীযুক্ত ও শ্রীযুক্তা লেগেট, মিসেস ওলি বুল, মিস ম্যাকলাউড
প্রভৃতি তাহার আমেরিকার কার্যের সহায় হইলেন। 1896 অব্দের ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্ক বেদান্ত সমিতি স্থাপন করিয়া স্বামীজী আমেরিকার কার্য সম্বন্ধে কতক নিশ্চিন্ত হইলেন। এদিকে ইংল্যান্ড হইতেও বারংবার আহ্বান আসিতেছিল। অতএব 15 এপ্রিল পুনর্বার ইংল্যান্ডে চলিলেন। আমেরিকায় কার্য পরিণার জন্য রহিলেন তাহার অনুরক্ত ভক্ত ও বন্ধু বান্ধবগণ। মে মাসের প্রথমাবধি স্বামীজির লন্ডনের বক্তৃতাদি আরম্ভ হইয়া গেল। এতদ্ব্যতীত সপ্তাহে 5টি ক্লাস ও প্রতি শুক্রবার প্রশ্নোত্তর ক্লাস চলিতে লাগিল। এই সঙ্গে বিভিন্ন সভা সমিতির আমন্ত্রণে নগরে ও বাহিরে অন্যান্য বক্তৃতাদিও হইতে লাগিল। তাহার এই লন্ডন জীবনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা অধ্যাপক ম্যাক্সমূলারের সহিত পরিচয়। এই পরিচয়ের ফলে অধ্যাপক শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে অধিকতর শ্রদ্ধা সম্পন্ন হন এবং পরে শ্রীরামকৃষ্ণ জীবনী রচনা করেন। এইবারে শ্রীযুক্তা মুলার, শ্রীমতী নোবেল, নিবেদিতা, সেভিয়ার দম্পতি ও শ্রীযুক্ত স্টার্ডি স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেন। অধিকন্তু ইংল্যান্ডের সংবাদপত্র ও শিক্ষিত সমাজ তাহার প্রশংসায় মুখর হইয়া ওঠে। জুলাই মাসে লন্ডনের অবকাশকাল আরম্ভের সঙ্গে সঙ্গে স্বামীজি ইউরোপ ভ্রমণে বহির্গত হইলেন। সহযাত্রী রূপে চলিলেন সেভিয়ার দম্পতি ও শ্রীমতী মুলার। তাহারা সুইজারল্যান্ডে উপনীত হইয়া দ্রষ্টব্য স্থানগুলি দর্শনে ব্যাপৃত আছেন। এমন সময়ে জার্মানির কিল নগর নিবাসী দার্শনিক পণ্ডিত পল ডয়সনের পত্র আসিল যে তিনি স্বামীজিকে আপন ভবনে পাইতে অভিলাষী। সুতরাং আপাতত ইউরোপের অন্যান্য স্থান ভ্রমণের সংকল্প অসম্পূর্ণ রহিল। সুইজারল্যান্ডের 2-1টি স্থান দেখিয়াই স্বামীজি জার্মানির হাইডেলবার্গ ও বার্লিন নগর হইয়া কিলে উপনীত হইলেন। বিদ্যোৎসাহী ঋষিতুল্য অধ্যাপক স্বামীজিকে পাইয়া সদালাপে বহুক্ষণ অতিবাহিত করিলেন এবং প্রথম পরিচয়েই বন্ধুত্বে পরিণত হইল। অধ্যাপকের ইচ্ছা ছিল কিছুদিন স্বামীজির সঙ্গসুখ লাভ করেন, কিন্তু স্বামীজি জানাইলেন যে প্রায় 1.5 মাস ইংল্যান্ডের কার্য বন্ধ আছে, উহার পুনরারম্ভ আবশ্যক। অগত্যা অধ্যাপক তাহাকে তখনকার মতো বিদায় দিয়া একসঙ্গে কিছুদিন ইংল্যান্ডে বাস করার অভিপ্রায়ে পুনর্বার হামবার্গে তাহার সহিত মিলিত হইলেন এবং সকলে হল্যান্ডের রাজধানী আমস্টারডাম হইয়া লন্ডন যাত্রা করিলেন। স্বামী শারদানন্দ ইতপূর্বেই লন্ডনে আসিয়াছিলেন এবং পরে স্বামীজির আদেশে আমেরিকায় বেদান্ত প্রচারে নিরত হইয়াছিলেন। সম্প্রতি স্বামী অভেদানন্দ লন্ডনে আসিয়া সেখানকার কার্যভার লইলে স্বামীজি বুঝিতে পারিলেন যে প্রতীচ্যে তাহার আরব্ধ কার্যে সুব্যবস্থা হইয়া গিয়াছে, এখন তাহার ভারতে গমন আবশ্যক। তদনুসারে 16 ডিসেম্বর 1896 তিনি সেভিয়ার দম্পতিকে সঙ্গে লইয়া লন্ডন হইতে যাত্রা করিলেন। পথে ইটালির প্রাচীন সংস্কৃতির নিদর্শন দেখিয়া তিনি মুগ্ধ হইলেন। ভূমধ্যসাগরের নেপলস ও পোর্ট সৈয়দের মধ্যবর্তী স্থানে তিনি এক অপূর্ব স্বপ্ন দেখিলেন এক পক্কশ্মশ্রু বৃদ্ধ বলিতেছেন, তুমি এক্ষণে ক্রিট দ্বীপের নিকটে, এই স্থান হইতেই খ্রিস্ট ধর্মের উৎপত্তি। স্বামীজিকে উক্ত বৃদ্ধ আরও বুঝাইয়া দিলেন যে বৌদ্ধদিগের থেরাপুও ও আশিন নামক শ্রমণ সম্প্রদায় কালে থেরাপুটি ও এসেনি নামে খ্যাতিলাভ করে এবং উহাদেরই নিকট হইতে পরে খ্রিস্টীয় মতের উপাদান সংগৃহীত হয়। এই স্বপ্ন বা অনুভূতি স্বামীজির মনে গভীর রেখাপাত করিয়াছিল এবং ভারতই যে জগতের সমস্ত ধর্মের আদিম উৎস, এই বিষয়ে তাহার বিশ্বাস দৃঢ়তর হইয়াছিল। এডেনের একটি ঘটনায় দরিদ্রের ও স্বদেশবাসীর প্রতি স্বামীজির অনাবিল প্রীতি দর্শনে চমৎকৃত হইতে হয়। জাহাজ এডেনে থামিলে তিনি ভ্রমণোদ্দেশ্যে তীরে নামিয়া দেখিলেন দূরে একজন ভারতীয় পান বিক্রেতার দোকান রহিয়াছে। অমনি ইংরেজ বন্ধুদিগকে পশ্চাতে ফেলিয়া ওই পানওয়ালার নিকটে গমনপূর্বক সোল্লাসে বাক্যালাপ আরম্ভ করিলেন। ইংরেজ বন্ধুরা যখন কাছে আসিলেন
তখন স্বামীজি ওই ব্যক্তিকে বলিতেছেন, ভাই, তোমার ছিলিমটা দাও তো, এবং উহা পাইয়া সানন্দে ধূমপান করিতেছেন। সেভিয়ার সাহেব অবস্থা দেখিয়া হাস্য সহকারে বলিলেন, ও বুঝেছি, এই জন্যই আপনি আমাদের কাছ থেকে পালিয়ে এসেছিলেন। ক্রমে 15ই জানুয়ারি তমালতলি বনরাজি নীলা সিংহলের নয়নাভিরাম বেলাভূমি নয়নগোচর হইল, এবং জাহাজ শীঘ্রই প্রভাতের নবারুণ রাগে রঞ্জিত কলম্বো বন্দরে প্রবেশ করিতে লাগিল। স্বামী নিরঞ্জনানন্দ এক বিপুল জনতার পূর্ববর্তী হইয়া বন্দরেই উপস্থিত ছিলেন। তিনি জাহাজে উঠিয়া বিজয়ী গুরুভ্রাতাকে সাদর আলিঙ্গন ও অভ্যর্থনা জানাইলেন। স্বামীজি সন্ধ্যার প্রাক্কালে জাহাজ হইতে অবতরণ করিলেন। আজকের মতো আমরা এখানেই রাখছি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।